রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা। এই প্রসঙ্গে আমি অনেকগুলি পর্ব করেছি এবং আপনারা তা শুনেওছেন। যারা যারা শুনেছেন তারা সমাদর করেছেন, আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আমি ঠিক ওই রবীন্দ্রসঙ্গীতের গভীরতম উপলব্ধির জায়গা থেকে যেন একটু বাস্তবের মাটিতে পদার্পণ করেছি বলতে এই একটি সর্বভারতীয় স্তরে যেরকম একটি বিদ্রোহাত্মক, পরিবর্তনশীল এবং একটি বিচার বিবেচনাহীন রাজনৈতিক পরিস্থিতি আজ সবার সম্মুখে এসেছে এবং সকলেই সেই সম্বন্ধে চিন্তিতও বটে এবং কিছুটা দ্বিধাগ্রস্তও বটে। বিশেষত যারা চেতনাশীল এবং যারা মানবতাবাদী মানুষ, তাদের কাছে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু মঙ্গলকামী এ কথাটি সর্বৈব সত্যরূপে প্রতিস্থাপন করা যাবে না। যদিও ভারতবর্ষ একটি কল্যাণকামী রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ নিজেকে ঘোষণা করেছে স্বাধীনতা পরবর্তীকালে। সেইখানে এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিষয়টি কতখানি আজ ভারতবর্ষের কাছে অর্থবহ এবং ভারতবর্ষের সমস্ত মানুষের সঙ্গে ঐক্যবদ্ধতা, বিভিন্ন বৈচিত্র্যময় যে জীবন রয়েছে ভারতবর্ষের সামাজিক ব্যবস্থায়, তার সঙ্গে সংযুক্তিকরণ বা একাত্মতা অনুভব করে একটি শাসনতন্ত্র ভারতবর্ষে পরিচালিত হোক, এই কথাটা যারা ভেবেছেন বা ভাবছেন তারা কিন্তু আশাহত হবেন এই কারণেই যে সেই রকম একটি অনুকূল এবং বাস্তবোচিত মঙ্গলজনক কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে ভারতবর্ষে নেই। কেন নেই তার বহু কারণ আছে, কিন্তু সেই বহু কারণগুলির মধ্যে একটি কারণ মাত্র, যেটি প্রধান কারণ, সেইটি হচ্ছে ভারতবর্ষ একটি দেশটি কিন্তু শুধুমাত্র তার ভূখণ্ডকে নিয়ে নয়, দেশটি তার জনগণকে নিয়ে। এই গণদেবতা বা জনগণ ভারতবর্ষের, তাদের ক্রমোন্নতি, অন্তত মানবিকতা বোধে সমৃদ্ধি লাভ, এইটি একমাত্র রাষ্ট্রের উদ্দেশ্য হওয়া উচিত এবং যে এই সমতাবোধ সমগ্র রাষ্ট্র পরিব্যাপ্ত করে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে, আরও ব্যাপ্তি লাভ করবে। এইরকম একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, স্বাধীন সার্বভৌম এবং মঙ্গলকামী, মঙ্গলময়, সর্বত্রগামী, ভাতৃবোধে সমৃদ্ধ একটি দেশ আমরা চেয়েছি। কিন্তু খুব ভালো করে চিন্তা করে দেখুন, বর্তমান ভারতবর্ষে কিন্তু সেই পরিস্থিতি নেই। এখানে চোরাস্রোতের মতো একটি সাম্প্রদায়িক চিন্তা, বিভেদকামী মানসিকতা ভারতবর্ষের উচ্চতর শাসক সম্প্রদায় থেকে আরম্ভ করে নিম্নতর রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যেও সেগুলি সংক্রামিত হয়েছে এবং ভারতের সামাজিক ও রাষ্ট্রিক ব্যবস্থাকে প্রতিনিয়ত বিড়ম্বিত করে চলেছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কি সেই মহান চিন্তানায়কদের সুচিন্তিত মতাদর্শগত একটি সুপরিকল্পিত দেশের স্বপ্ন দেখতে পারছি এই মুহূর্তে? পারছি না হয়তো। কীরকম রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন রবীন্দ্রনাথ?
ওই ধান ভানতে শিবের গীতের মতো বারবারই রবীন্দ্রনাথ আসে, কারণ তিনি আমাদের পথের দিশারি। আমরা স্বীকার করি বা না করি, তিনি কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজমান। সুখে দুঃখে, আনন্দে বেদনায় বিষাদে তিনি আছেন। এবং এমন তার যে রাষ্ট্রনৈতিক চেতনা, সেই রাষ্ট্রনৈতিক চেতনার কাছে কিন্তু সকলেই অবনতমস্তক হয়েছিলেন সেই সময়কালের। এবং আপনারা খুব ভালো করেই জানেন, গান্ধী, নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের মতো রাজনৈতিক যে হিরোজ ক্যান বি defined as heroes of the political sciences, particularly political atmosphere, political struggle of the then India. তারাও কিন্তু তার পদতলে এসে, রবীন্দ্রনাথের পদতলে এসে তারা কিন্তু দিক দিশা খোঁজার চেষ্টা করেছিলেন। কাজেই তার রাজনৈতিক চেতনা সম্বন্ধে আর বিশেষ বলার প্রয়োজন নেই। আমি শুধু তার লেখা থেকে একটি জায়গা পাঠ করছি এবং আরেকটু বর্তমান ভারতবর্ষের অবস্থাটি সম্বন্ধে আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তিনি কীরকম ধরনের রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন একটু পড়া যাক একটা বই থেকে, যে বইটি অত্যন্ত দুর্মূল্য এবং দুর্লভ। আমার কাছে এসেছে সেই বইটি 1961 সালে। সেই বইটি থেকে আমি, যেটি রবীন্দ্রনাথের উপরে লেখা বিশাল আকারের সেই গ্রন্থ, তার থেকে একটি জায়গা পাঠ করছি, যেখানে তিনি ইউনিটি অফ ম্যান সম্বন্ধে কী বলতে চেয়েছিলেন সেই সময়কালে, সেটি আমরা একটু পাঠ করি। আচ্ছা, কি লিখেছিলেন তিনি সেই সময়কালে? তিনি লিখলেন, হাউ টু বি ফ্রি ফ্রম অ্যারোগেন্ট ন্যাশনালিজম। হ্যাঁ, এই ন্যাশনালিজম অর্থাৎ আমরা একটি রাষ্ট্রের, ভারত রাষ্ট্র একটি স্বতন্ত্র রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের অভিমান কিন্তু আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত করার এবং আমাদের মধ্যে এইটি সম্পূর্ণরূপে দৃঢ়তার সহকারে এই কথাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষ একটি রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের আমরা অধিবাসী। সেই রাষ্ট্র সম্বন্ধে আমরা যেন সচেতন হই। সেই রাষ্ট্রে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা বিরাজমান, রাষ্ট্রের মানুষ কিন্তু নয়, মানবিকতা বোধের উপর আধারিত নয় সেই রাষ্ট্রচিন্তা। সেই রাষ্ট্রচিন্তা ক্ষমতার উপর আধারিত। ভালো করে খেয়াল করবেন। যাই হোক, সেই জন্য বলছি, তিনি কীরকম রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন, কীরকম ভারতবর্ষ চেয়েছিলেন, কীরকম বিশ্ব চেয়েছিলেন, একটু পড়ি। How to be free from arrogant nationalism is today a chief lesson to be learned. Tomorrow's history will begin with a chapter on internationalism, and we shall be unfit for tomorrow if we retain any manners, customs, or habits of thought that are contrary to universalism. Contrary to universalism যদি সেগুলো হয়, there is, I know, such a thing as national pride, but I earnestly wish that it never makes me forget that the best efforts of our Indian sages were directed to the abolition of disunity. আমাদের ভারতবর্ষের প্রাচীন ঋষিরা চেয়েছিলেন ডিসইউনিটি, ডিসহারমোনি যেন না থাকে মানুষের সঙ্গে, মানুষের ভেদাভেদের কোনো জায়গা সৃষ্টি যেন কখনো না হয়। তাহলে মহামানবের মহাসমুদ্র আমরা পাবো না ভারত রাষ্ট্রে। এবং স্বামী বিবেকানন্দের চিকাগো স্পিচের মধ্যেও আপনারা দেখবেন যে ভারতবর্ষ সেই সময়কালে, অর্থাৎ ঐতিহাসিক সময়কাল ধরে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত রকমের মতবাদ, সমস্ত রকমের চেতনার একটা আশ্রয়স্থল হয়ে উঠেছিল। যাই হোক, সেই সম্বন্ধে অন্যদিন বিস্তারিত আলোচনা করব। আজ এই কথাটি, রবীন্দ্রনাথের এই লেখাটি আরেকটু পড়ি। I earnestly wish that it never makes me forget that the best efforts of our Indian sages were directed to the abolition of disunity.
He who has realized the unity of man by identifying himself with the universe. রিপিট করছি, হি হু হ্যাজ রিয়েলাইজড, যিনি উপলব্ধি করেছেন দ্য ইউনিটি অফ ম্যান, মানুষের ঐক্যে, বাই আইডেন্টিফাইং হিমসেলফ, নিজেকে উপলব্ধি করে, নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, উইথ দি ইউনিভার্স, সমগ্র বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করে, ইজ ফ্রি ফ্রম ইগনোরেন্স অ্যান্ড সরো, সেই কিন্তু অনভিজ্ঞতা থেকে, অজ্ঞানতা থেকে মুক্ত এবং দুঃখ থেকেও মুক্ত। এবারে আমি এই কথাটা এই জন্যই বললাম যে তিনি ডিসহারমনি চাননি। সারা পৃথিবীতে এই যে আমাদের আদিম ঋষিরা তারা বারবার বলে গিয়েছিলেন বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী তোমার আত্মীয়। তিনি সেই আমাদের বেদান্ত দর্শনে উদ্ঘোষণা করা হয়েছে, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ দিব্যানি ধামানি তস্তু পরাহমেকং পুরুষং মহান্তং আদিত্যবর্ণতমসপরস্তাৎ। হে বিশ্বের অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, কোনো জাতি নয়, বর্ণ নয়, ভেদাভেদ নয়, ছোট নয়, বড় নয়, ধনী নয়, দরিদ্র নয়, হে বিশ্বের অমৃতের পুত্রগণ তোমরা শোনো। সমগ্র বিশ্বের অমৃতের পুত্র এই মানব প্রজাতিকে সম্বোধন করে উদ্ঘোষণা করা হয়েছিল আমাদের আদি ঋষি কবিরা যেটা করেছিলেন, এবং তখন উদ্ঘোষিত হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। শৃণন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, হে বিশ্বের অমৃতের পুত্রগণ তোমরা শোনো, তোমরা শোনো। আদিত্যবর্ণের তমসার, সমস্ত তমসার পরপার এই আদিত্যবর্ণের যে পুরুষ বিরাজমান, অর্থাৎ বিশ্ব চৈতন্য বোধ, বিশ্ব চৈতন্য আদিম পরমাত্মা স্রষ্টা বিরাজমান, তোমরা সেই অমৃতের পুত্র। সমস্ত তমসার পরপারে তিনি বিরাজ করছেন, তার পুত্র তোমরা। মানুষের মধ্যে এই ঐক্য, অর্থাৎ একই মহাবিশ্বের, একই মহাসৃষ্টির, একই মহাচৈতন্য থেকে উৎসারিত যে বোধ এবং সেই বোধের ফলে যে জ্ঞান, সেই জ্ঞানে ঋদ্ধ হয়ে মানুষেরা মানুষের সঙ্গে একটি মহামিলনের প্রয়াস সাধনা করেছিলেন। সেই অতীত ভারতবর্ষে রবীন্দ্রনাথ সেটিকে আবার আমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। আজকে অন্যভাবে বা আংশিকভাবে বা ছিন্ন বিচ্ছিন্নভাবে বলার প্রয়োজন নেই যে ভারতবর্ষের মধ্যে, ভারতীয়দের মধ্যে আত্মিক ঐক্য স্থাপিত হয়েছে, হচ্ছে বা হওয়ার কোনো মঙ্গলজনক বা কল্যাণকর পথ আমরা অবলম্বন করছি কি করছি না বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নের উত্তরে হবে না। আমি চাই, আমরা চাই ভারতবর্ষের সুধী এবং মানবতাবাদী মানুষেরা চান যেন রাজনৈতিকভাবে সাম্প্রদায়িকতার বিষ ভারতবর্ষে অনুপ্রবিষ্ট না হয়, ভারতের আকাশ বাতাসকে যেন ক্লিষ্ট না করে তোলে, যেন বিষাক্ত না হয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের মিলন হোক ভালোবাসার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে। ক্ষমতার দম্ভ, ক্ষমতার জন্য সাম্রাজ্য সম্প্রসারণের মতো একটি সাম্রাজ্যবাদী চিন্তা নিয়ে যদি রাজনৈতিক কোনো দল চেষ্টা করে যে শুধুমাত্র ক্ষমতা বিস্তার করেই এই ভারতবর্ষে চিরকাল তারা প্রতিষ্ঠিত হয়ে থাকবে, তাহলে কিন্তু সেটি একটি মস্ত বড় ভুল হবে, এবং যে ক্ষয় এবং যে ক্ষতি হবে সে কিন্তু অপূরণীয়। তাই আমি চাই ভারতবর্ষ সাম্প্রদায়িকভাবে, রাজনৈতিকভাবে না হোক, সাম্প্রদায়িকভাবে এবং সামাজিকভাবে যেন একটা বিরাট ঐক্য গড়ে তোলে। আমি এই প্রসঙ্গে আরও বর্তমান ভারতবর্ষের যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেইগুলো একটির পর একটি উদাহরণস্বরূপ রেখে দেখানোর চেষ্টা করব, উদাহরণস্বরূপ রাখব এবং দেখে চেষ্টা করব যে এই ডিসইউনিটি
আমাদের মধ্যে বিভেদ কত সাংঘাতিকভাবে ব্যক্ত হয়ে রয়েছে এবং ব্যক্ত হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে তার সেই ক্ষত উপশমের কোনো উপায় আমরা পাবো কি পাবো না। যাই হোক, আমার এই কথাগুলির মধ্যে অনেক ইঙ্গিত রইল। সেই ইঙ্গিতগুলি পরিষ্কার করে বলার অবকাশ আজকে নেই, কারণ সকলেই উপলব্ধি করেছেন যারা, তারা নতুন করে চিন্তা করবেন এবং চিন্তার একটি দিক জাগ্রত করে দেওয়ার জন্যেই আমি এই কথাগুলি আপনাদের কাছে আজকে বললাম। এখানেই থাক। নমস্কার। আবার পরে কখনো কোনো এক সময়ে আপনাদের কাছে আমার বক্তব্য আবার পেশ করব।